সাহস কি করে হলো? আমাকে না জিজ্ঞাসা করে তুই ইন্টারভিউ দিতে যাচ্ছিস? কোথাও যেতে হবে না, যা রান্নাঘরে যা আর আমার জন্য ফল কেটে আন। হাঁ, চাকরি করবে, ম্যাডামের কত ইচ্ছা। হাঁ, বাড়ির কাজ কর গিয়ে, যা। ভগবান, এ আমার কেমন দিদি! দিদিরা এমন হয় আমি কখনো শুনিনি। আমাকে যেন নিজের চাকর ভাবে, সবসময় একটা না একটা অর্ডার করেই চলেছে। রাত দিন ওর কথা শুনতে হয়। আর কিছুক্ষণ পর পায়েল তার দিদির জন্য ফল কেটে নিয়ে আসে। সুমনা সবসময় পায়েলের উপর হুকুম চালাতো। একদিন যখন পায়েলের বান্ধবীরা তার বাড়িতে এলো, দিদি পায়েলকে একটু ডেকে দাও না, সিনেমা দেখতে দেরি হয়ে যাচ্ছে। কোনো দরকার নেই, না আসলে ওর শরীরটা খারাপ হয়ে গেছে, ও আসতে পারবে না। তোমরা যাও, গিয়ে সিনেমা দেখো, যাও। আর কিছুক্ষণ পর পায়েল তৈরি হয়ে নিচে এসে বলে, নেহা এখনো এলো না কেন? এসেছিল, কিন্তু আমি তাড়িয়ে দিয়েছি। কি? কিন্তু কেন দিদি? কোত্থেকে এসেছে মহারানী সিনেমা দেখবে? হাঁ, মাকে জিজ্ঞাসা করেছিস? এখন তুই এতটাও বড় হয়ে যাসনি যে মাকে কিছু না জিজ্ঞাসা করেই বাইরে চলে যাবি। দাঁড়া, মা, মা। কি হলো রে মা? মা দেখো না, পায়েল বান্ধবীদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছিল। আমি বারণ করেছি বলে চোখ পাকাচ্ছে। তুমি তো জানো ওখানে কত বাজে বাজে ছেলেরা যায়। কোথাও যাওয়ার কোনো দরকার নেই, যা এখন ঘরে যা। আর কিছুদিন পর সুমনার বিয়ে হয়ে গেলেও সে পায়েলের উপর তার হুকুম চালিয়েই যেত। সে ওই বাড়িতেই থেকে পায়েলকে কিছুই করতে দিত না, কোথাও যেতেও দিত না। আর কিছুদিন বাদে পায়েলের দাদা নকুল শীতলকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এসো বৌদি, ভিতরে এসো, আমাদের এই বাড়িতে তোমাকে অনেক স্বাগত। বাবা, এমন করে বলছিস যেন কোনো নায়িকা এসেছে। বাড়ির বউকে এত মাথায় তুলতে নেই, কথাটা মনে রাখ। শীতল বাড়িতে পা রাখতেই তার দুই ননদের স্বভাব বুঝতে পেরেছিল। আরে বৌদি, তাড়াতাড়ি রীতিনীতিগুলো পালন করো। সারা বাড়ি অপরিষ্কার হয়ে রয়েছে, কাল পরিষ্কার করতে হবে তো। উফ, আমি কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছি। দিদি, বৌদির সবে বিয়ে হয়েছে, এই সময়টা এনজয় করতে দাও। সারা জীবন তো কাজ পড়েই রয়েছে। হ্যাঁ, তুই তোর মতন ওকে তৈরি করে নে, আর কি। এই শোন, কালকে তুই আর বৌদি মিলে বাড়ির সব কাজ করবি, মাকে এর মধ্যে টানবি না, মার বয়স হয়েছে, বুঝলি? এই বলে সুমনা সেখান থেকে চলে গেলে পায়েল খুবই ভয় পেয়েছিল। যা দেখে পায়েলের বৌদি শীতল তাকে বলে, পায়েল, এত ভয় পেও না, আমি তো আছি। বৌদিকে ইংরেজিতে সিস্টার ইন ল বলে, তার মানে আমিও তোমার বোনেরই মতো। আজকে থেকে তোমার সব মনের কথা তুমি আমাকে বলো, কেমন? বৌদির এত সুন্দর স্বভাব দেখে পায়েল খুবই সন্তুষ্ট হয়। আর পরের দিনেই বৌদি আর ননদ মিলে বাড়ির সব কাজ করে নেয়। শীতল যখন রান্না করছিল তখন পায়েল বাড়ি পরিষ্কার করছিল। আর এক সপ্তাহের মধ্যেই ননদ বৌদির খুব ভালো সম্পর্ক হয়। বৌদি, আজকে আমি বুঝতে পারছি যে দিদি কাকে বলে। আমিও তাই পায়েল, আসলে আমারও কোনো বোন নেই, কিন্তু তোমাকে দেখার পর মনে হচ্ছে বোন এমনই হয়। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, চলো সবার সঙ্গে বসো, আমি খেতে দিচ্ছি। না না বৌদি, তুমি একা কেন করবে? তুমিও তো ক্লান্ত আছো। চলো আমরা দুজনেই খেতে দিই সবাইকে, তারপর একসাথে বসে খাবো, চলো। দুজনের সম্পর্ক আরো সুন্দর হচ্ছিল। আর শীতল যখনই মার্কেটে যেত সবজি কেনার বাহানায় পায়েলকে ঘুরতে নিয়ে যেত। বৌদি, আমার মনে হয় আগের জন্মে তুমি আমার বোন ছিলে, তাই তো এত অ্যাটাচমেন্ট হয়ে গেছে তোমার সঙ্গে। একটা কথা জিজ্ঞাসা করব তোমাকে, সুমনা তো তোমার নিজের দিদি, তবে এমন ব্যবহার কেন করে তোমার সঙ্গে? জানি না, দিদি শুরু থেকেই এমন, আমাকে নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে দেয় না। আমার ইচ্ছা ছিল আমি বাচ্চাদের টিচার হব, কিন্তু সেটাও করতে দেয়নি। সময় এখনো আছে পায়েল, তুমি শুধু তোমার ডানাগুলোকে ওড়ার জন্য প্রস্তুত করো। কিন্তু দিদি আর বাড়িতে বাকিরা, ওটা আমি সামলিয়ে নেব। এখন তো এই ঘরটা সামলানোর জন্য আমি চলে এসেছি, তাহলে পায়েলকে কেন বাড়িতে আটকাচ্ছ? এখন তো সব জায়গাতেই ছেলে মেয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। সুমনা দিদি, এমন কিন্তু কোনো জায়গা নেই যেখানে মেয়েরা এখন কাজ করে না। বাইরে গিয়ে কাজ করলেই কিন্তু মেয়েরা খারাপ হয়ে যায় না। সুমনা তার ভুলটা বুঝতে পেরেছিল, তাই সে পায়েলের কাছে ক্ষমা চায়। সেই সঙ্গে সবাই পায়েলকে চাকরি করার সম্মতিও দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ বৌদি, এই সব তোমার জন্যই পসিবল হলো। তুমি তো নিজের দিদির থেকেও বেশি ভালো গো। ধন্যবাদ কিসের? যাও পায়েল, এবার তুমি ওড়ো, সারা আকাশ তোমার, ডানা মেলে ওড়ো। শীতলের মতো এমন সুন্দর একজন বৌদিকে পেয়ে পায়েল হাসি খুশি হয়ে তার দিন কাটাতে লাগলো।
বৌদি, আমাদের কলেজের তরফ থেকে গোয়াতে একটা ট্রিপ অর্গানাইজ করেছে, আর তার জন্য ৫,০০০ টাকা লাগবে। আমার সব বন্ধুরা যাচ্ছে, আমিও যেতে চাই। প্লিজ আমায় যেতে দাও না বৌদি। হে ভগবান, ৫,০০০ টাকা! এই টাকায় তো আমার মাসের রেশন হয়ে যাবে। কোথাও যেতে হবে না, চুপচাপ ঘরে থাকো আর আমায় কাজে সাহায্য করো। এই নাও, তাড়াতাড়ি কাপড়গুলো ইস্ত্রি করে দাও, গোয়া যাবে। কিন্তু বৌদি, আমার যে কলেজে যেতে দেরি হয়ে যাবে, আমি সন্ধেবেলা এসে করে দিই। আরে লেখাপড়া করে কোথাকার কালেক্টর হবে শুনি? বিয়ের পর তো রান্নাঘরে জীবন কাটাতে হবে। তাই যাও, তাড়াতাড়ি কাপড়গুলো ইস্ত্রি করে দাও। এরপর বেচারি শিবানী ওই দিন আর কলেজে না গিয়ে বাড়িতে থেকেই কাপড়গুলো ইস্ত্রি করতে লাগলো। শিবানী যখন ৮ বছরের ছিল তখনই তার মা বাবা মারা গিয়েছিলেন, তাই ও দাদা বৌদির সঙ্গেই থাকত। কিন্তু ওর দাদা বৌদি ওর সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। পরের দিন সকালে শিবানী যখন কলেজে গেল তখন ওর বেস্ট ফ্রেন্ড আকাশ বলল, আরে শিবানী, কালকে কেন কলেজে এলে না? তুমি জানো আমি কালকে কতক্ষণ পর্যন্ত তোমার জন্য ওয়েট করছিলাম? না না, এমনি আকাশ, অ্যাকচুয়ালি ঘরে অনেক কাজ ছিল। অনেক কাজ ছিল নাকি তোমার বৌদি চায়নি তুমি কলেজে আসো? হ্যাঁ আকাশ, আসলে আমার বৌদি আমাকে আসতে দিচ্ছিল না, কারণ বৌদি চান না যে আমি কলেজে পড়ি। তাই আমি বাড়িতে পড়লেও বৌদি কোনো না কোনো বাহানায় আমাকে কাজেই লাগিয়ে দেন। তবে তুমি ওনার নালিশ তোমার ভাইকে কেন করো না? দাদাকে বলে কোনো লাভ নেই, উনিও বৌদির মতনই সারাদিন আমার সঙ্গে ঝগড়া করেন। বিয়ের আগে দাদা আমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু যখন থেকে বৌদি ওনার জীবনে এসেছেন তখন থেকে উনি পুরো বদলে গেছেন। শিবানীর উদাস চেহারা দেখে আকাশ খুব দুঃখ পেল, কারণ সে শিবানীকে মনে মনে খুব পছন্দ করত। কিন্তু শিবানী এসব ব্যাপারে কিছুই জানত না। তখনই কলেজের ঘন্টা বাজলো আর আকাশ শিবানীকে হাসতে হাসতে বলল, আরে তাড়াতাড়ি চলো, ত্রিপাঠী স্যারের ক্লাস শুরু হলো বলে। তুমি জানো তো লেট হলে উনি ক্লাসে ঢুকতে দেয় না। এরপর শিবানী আর আকাশ জোরে জোরে হাসতে লাগলো আর তারপর লেকচার অ্যাটেন্ড করতে ক্লাসে চলে গেল। এইভাবেই কিছুদিন কেটে গেল। এরপর একদিন আকাশ তার গাড়িতে করে শিবানীকে তার বাড়িতে পৌঁছে দিতে গেল, কিন্তু ওরা গাড়ি থেকে নামার সময় নয়না ওদের দেখে ফেললো আর শিবানী ঘরে ঢুকতেই ওকে বলল, এটা কোনো সময় হলো বাড়ি আসার? লজ্জা শরম কি শেষ হয়ে গেছে তোমার? বৌদি, তুমি এত চেঁচাচ্ছ কেন? আমার তো জাস্ট 1 ঘন্টাই লেট হয়েছে, কিন্তু তুমি এমন করছো যেন আমি 2 দিন বাদে ফিরলাম। কি? আমার সাথে তর্ক? আজ যদি তোমার থেকে আমি 1 ঘন্টার হিসেব না নেই, তবে কাল থেকে যে তুমি 2-3 দিন উধাও থাকবে। তাই যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। বৌদি, 2 দিন পরেই আমার কলেজের এক্সাম আছে, তাই আমি লাইব্রেরিতে বসে পড়ছিলাম, কারণ বাড়িতে থাকলে তুমি যে আমাকে কাজের বাহানায় পড়তেই দাও না। আচ্ছা মেয়ে, জিভ তো তোমার কচকচ করে কাচির মতো চলছে। ওই ছেলেটা কে ছিল যে তোমায় ছাড়তে এসেছিল? বলো। ও আমার সঙ্গেই কলেজে পড়ে। আজকে পড়তে পড়তে লেট হয়ে গিয়েছিল, তাই ও আমাকে বাড়িতে ড্রপ করতে এসেছিল। ভালোই পাখা গজিয়েছে তোমার। আজ একজনের সাথে রাতে বাড়ি ফিরেছো, কালকে আবার একজনকে বিয়ে করে বাড়ি ফিরবে। তবে আমাদের সম্মানের কি হবে? আসতে দাও তোমার ভাইকে, আজকে সব বলবো। শিবানী নয়নাকে অনেকবার বোঝানোর চেষ্টা করল যে যেমনটাও ভাবছে তেমনটা কিছুই নয়, কিন্তু নয়না ওর কোনো কথাই শুনল না। আর মৃদুল বাড়ি ফিরতেই নয়না ওর কাছে শিবানীর বিরুদ্ধে নালিশ করতে লাগলো। তাই পরের দিন সকালে যখন শিবানী কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে বাড়ি থেকে বেরোচ্ছিল, ঠিক তখনই মৃদুল ওকে বাধা দিয়ে বলল, শিবানী, আজ থেকে তুই কলেজ যাবি না। কিন্তু কেন দাদা? আজ যে আমার এক্সাম। আরে অনেক পড়াশোনা করেছিস, এখন ঘরে থেকে ঘরের কাজে মন দে। আর আমাদের মুখে চুনকালি মাখানোর আগেই আমরা তোর বিয়ে দিয়ে দেবো। কি? বিয়ে? এত তাড়াতাড়ি? না না, নিজের পড়াশোনা শেষ করে আমি কখনোই বিয়ে করব না। শিবানী, তুই জানিস তো আমি একবার যেটা বলে দিই সেটাই হয়। কালকে তোকে দেখতে পাত্রপক্ষ আসছে, তৈরি থাকবি, খুব তাড়াতাড়ি তোর বিয়ে দিয়ে দেবো। শিবানী মৃদুলকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু মৃদুল ওর কোনো কথাই শুনল না। অন্যদিকে কলেজে বসে আকাশ শিবানীর জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু শিবানী পরীক্ষা দিতে না আসায় আকাশও পরীক্ষা না দিয়েই এক্সাম হল থেকে বেরিয়ে গেল। পরীক্ষা শেষ হওয়ার পর শিবানী আর আকাশের বন্ধু নিধি আকাশের কাছে এসে বলল, আকাশ, তুমি পাগল হয়ে গেছো নাকি? পরীক্ষা না দিয়ে চলে এলে যে? নিধি, আজ শিবানী কলেজে এলো না, আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। তাই তুমি কি একবার ওর বাড়িতে গিয়ে খোঁজ নেবে সব ঠিক আছে কিনা? হ্যাঁ, আমি চলে যাব, কিন্তু তুমি বলো, তুমি শিবানীকে এত ভালোবাসো, কিন্তু ওকে বলছো না কেন? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আচ্ছা, তুমি কি ওকে বলবে কাল যেন সকালে ও আমার সাথে পাহাড়ের মন্দিরে দেখা করে? এরপর নিধি সোজা শিবানীর বাড়িতে গিয়ে ওকে আকাশের মেসেজটা দিয়ে দিল। পরের দিন সকালে শিবানী ওই মন্দিরে গিয়ে আকাশের সঙ্গে দেখা করে কেঁদে বলল, আকাশ, আমার দাদা বৌদি আমাকে জোর করে একজন অশিক্ষিত ডিভোর্সি ছেলের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে, আর ওর 2টো বাচ্চাও আছে। কি? কিন্তু উনি এমন কেন করছে?
কারণ ওই ছেলের অনেক টাকা আছে, তাই দাদা বৌদি ভাবছেন যে ওই বাড়িতে আমার বিয়ে হলে ওদেরও টাকা পয়সার অভাব হবে না। নিধি আমাকে সবকিছু বলে দিয়েছে, আর এই নরক থেকে বাঁচার একটাই উপায় যে তুমি তোমার দাদা বৌদির বাড়ি থেকে বেরিয়ে এসো। কিন্তু তারপর আমি কোথায় যাব? দাদা ছাড়া যে আমার আর পৃথিবীতে কেউ নেই। তুমি আমার বাড়ি চলো শিবানী, কথা দিচ্ছি তোমাকে জীবনে কোনো কিছুর অভাব পেতে দেবো না। কিন্তু তোমার বাড়িতে এইভাবে থাকলে লোকেরা কি বলবে, আর তোমার বাড়ির লোকেরাও বা কি ভাববেন? না না, এটা আমার ঠিক মনে হচ্ছে না। শিবানী, আজ আমরা মন্দিরে দাঁড়িয়ে আছি, আর আমি ভগবানের সামনে দাঁড়িয়ে তোমাকে কোনো মিথ্যে বলবো না। আমি তোমায় খুব ভালোবাসি আর সারা জীবন তোমার সাথে থাকতে চাই। শিবানী, তুমি কি আমায় বিয়ে করবে? আমি ভগবানকে সাক্ষী রেখে সারা জীবন তোমার পাশে থাকার কথা দিচ্ছি। তোমাকে যে কোনো পরিস্থিতিতে খুশি রাখবো, তোমার চোখে কখনো জল আসতে দেবো না। এরপর আকাশের কথা শুনে শিবানী অবাক হয়ে গেল, আর ও কিছু বলার আগেই আকাশ মন্দিরের পুজোর থালা থেকে সিঁদুর নিয়ে শিবানীর সিঁথিতে পরিয়ে দিল। আর আকাশের এই ব্যবহার শিবানীর মনও জয় করে নিয়েছিল, কারণ ও যে জীবনে প্রথমবার এমন ভালোবাসা পেয়েছিল। তাই শিবানী আকাশকে অগ্নিসাক্ষী করে ওই মন্দিরেই বিয়ে করে নিল। বিয়ে করে শিবানী আকাশকে সঙ্গে করে প্রথমেই ওর বাড়িতে গেল। ওদের দেখতেই নয়না নিজের বুক চাপড়াতে লাগলো। হে ভগবান, কি করে ফিরেছে এই মেয়েটা! এখন আমরা কোন মুখ নিয়ে সমাজে বেরোবো? যেটা আমি ভয় পাচ্ছিলাম সেটাই হলো, এই মেয়ে আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিল। আচ্ছা, আর যখন তোমরা ওই অশিক্ষিত ডিভোর্সি 2 বাচ্চার বাপের সঙ্গে আমার বিয়ে দিতে যাচ্ছিলে, তখন সব ঠিক ছিল, আর আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করতেই মুখে চুনকালি? শিবানী, এটা তুই ঠিক করিসনি। এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কোনোদিনও তোর এই অপয়া মুখটা আমাকে দেখাবি না। আজ থেকে তুই আমাদের কাছে মৃত। আমি তো তোমার কাছে ওই দিনই মারা গিয়েছিলাম, যেদিন বৌদি বিয়ে করে এই বাড়িতে এসেছিল। শুধু তোমার বলতেই কয়েকটা বছর লেগে গেল। এরপর আকাশ যখন শিবানীকে গাড়ি করে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল, তখন শিবানী ওকে জিজ্ঞাসা করলো, আকাশ, তোমার ভয় করছে না? আমার তো খুব ভয় করছে। জানি না তোমার বাবা মা কি বলবেন, জানি না ওরা আমাদের এই সম্পর্কটা মানবেন কিনা। তুমি ঘাবড়িও না শিবানী, ভগবান যদি চায় তাহলে সব ঠিক হয়ে যাবে। বাড়ি পৌঁছেই আকাশ গাড়ি থেকে নেমে শিবানীর দিকের দরজাটা খুলে ওকে গাড়ি থেকে নামতে বলল। এরপর শিবানী ভয়ে ভয়ে বাড়ির দরজা খুলে ঘরে ঢুকতেই ওদের ওপর হঠাৎ করেই পুষ্পবৃষ্টি হতে লাগলো। আর শিবানীর শাশুড়ি মা হাতে বরণডালা নিয়ে দাঁড়িয়েছিলেন। শিবানী এইসব দেখে অবাক হয়ে গেল। আকাশের মা বাবা খুব স্নেহ ভরেই শিবানীকে ঘরে বরণ করে নিলেন, আর উপহার হিসেবে ওকে অনেক সোনার গয়নাও দিলেন। এরপর মা বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার পর শিবানী আকাশকে বলল, আকাশ, এবার তো বলো এইসব কি হচ্ছে? তোমার বাবা মা রাগ করার বদলে আমাদের বরণ করে নিচ্ছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি বাবা, সব বলছি। আসলে আমি আমার মা বাবাকে তোমার ব্যাপারে আগে থেকেই সব বলে রেখেছিলাম, আর ওনারাই আমায় বলেছে যে তোমাকে যেন আমি আজই বিয়ে করি, আর তোমাকে ওনাদের পুত্রবধূ করে যেন আজই নিয়ে আসি। আর এই সব কিছুর আইডিয়া মা বাবারই ছিল। ও আচ্ছা, তাই মন্দিরে আমি জবাব দেওয়ার আগেই তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে, যাতে আমি তোমায় বারণ না করতে পারি। হ্যাঁ, তাই আমার মা বাবা সকাল থেকে এইসব প্রস্তুতি করছে। ওরাই ঘরটাকে সাজিয়েছে, গিফটও এনেছে, আর ফুলের আইডিয়াটাও ওনাদেরই ছিল। সত্যি আকাশ, তোমার বাবা মা খুব ভালো মানুষ। তোমার নয়, আমাদের। আজ থেকে যে ওরা আমাদের মা বাবা। হ্যাঁ, আমাদের মা বাবা খুব ভালো। এরপর ওরা দুজন গ্র্যাজুয়েশন পাশ করলো, আর তারপর দুজনেই এমএনসি কোম্পানিতে চাকরি পেয়ে গেল। बेस्ट बडीज। हेलो फ्रेंड्स, थैंक्स फॉर वॉचिंग दिस वीडियो। अगर आपको ये वीडियो पसंद आया है तो प्लीज लाइक, सब्सक्राइब, कमेंट्स करें इस वीडियो पर, और हाँ, शेयर करना भी ना भूलें। और भी मजेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट बडीज।